বিসমিল্লাহির রহমানির রাহিম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার এই প্রোগ্রামের সাথে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সংযুক্ত হলেন, মেহেরম আবাসে যে রোনার, আমি সাজ্জাদ হোসেন খান, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে। সারা দেশে কারফিউ জারি এবং দেশে একটা অরাজকতা পরিস্থিতি, এর মধ্যেও তোমরা যারা আমাদের অফিসে এত বড় ঝুঁকি নিয়েও অফিসে আসছো বিদেশ যাওয়ার জন্য এবং আসতে পারছো, মহান আল্লাহ পাকের কাছে আমি প্রথমে তার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের এই যাত্রাকে দেশের এই ক্লান্তিময় লগ্নে আমাদের এই সমস্যার সমাধান করুক এবং আমরা যারা কর্মী বিদেশে প্রেরণ করছি, যেহেতু বাংলাদেশ সরকার বিএমইটি স্মার্ট কার্ড দিচ্ছে এবং যেহেতু আমরা টিকিট এখনও পাচ্ছি, আমাদের ফ্লাইট সবসময় এভাবেই চলমান থাকবে। দেশ যত দুর্যোগী হোক না কেন, যদি বাংলাদেশ সরকার মিনিস্ট্রি আমাদেরকে তোমাদের প্রত্যেকে যেমন স্মার্ট কার্ড পেয়েছ, যেহেতু স্মার্ট কার্ড চলমান আছে, যেহেতু বিমান আমাদেরকে টিকিট দিচ্ছে, সেহেতু আমাদের ফ্লাইটও চলমান থাকবে। আজকে সারা দেশে কারফিউ 2 ঘন্টার জন্য, অর্থাৎ এখন বাজে কটা, 1:45, অর্থাৎ 12টা থেকে 2টা পর্যন্ত আমরা একটু শিথিল পেয়েছি। কারফিউ রুল করেছে জনগণের চলাচলের জন্য। এই সময়ের মধ্যে আমরা তোমাদেরকে হাজির করেছি। তোমাদের সাথে টোটালি 11 জন কর্মী তোমরা বিদেশ যাচ্ছ। 4 জন উপস্থিত হয়েছ, যেহেতু সময় শেষ হয়ে আসতেছে, বাকি লোকগুলো যে যেভাবে আসবে তাদের মতো করে আমরা পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিব, আমরা অফিস ক্লোজ করে দিব, যেহেতু দেশের অবস্থা আসলে অনুকূলে নাই। সেটাকে মাথায় রেখেই আমরা কর্মী বিদেশে প্রেরণ করতেছি এবং সরকারি নীতিমালাকে ফলো করেই আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে পাঠানোর জন্য। তোমরা এখানে যারা যাচ্ছ সকলে কিসে যাচ্ছ, কোথায় যাচ্ছ? সৌদি আরবে যাচ্ছ। সৌদি আরবে তোমাদেরকে আমরা বার্গার শপ, পিজা শপ, কফি শপ, শর্মা হাউস সহ অনেক টেকনিক্যাল যে কাজগুলো আছে, অর্থাৎ ভালো ক্যাটাগরিতে তোমাদেরকে আমরা দিচ্ছি। সৌদি আরব মানে এই না যে মেনটেনেন্স লেবার, বলদিয়ার কাজ, কনস্ট্রাকশনের কাজ, এগুলোই আছে। সৌদি আরবেও যে অনেক ভালো ভালো 5 স্টার হোটেল, কফি শপ, পিজা শপ, বার্গার শপ সহ অনেক ধরনের কাজ আছে, যে কর্মীগুলো যেখানে গিয়ে কর্মীরা অন্ততপক্ষে ইউরোপের মতো পয়সা ইনকাম করতে পারে। কিন্তু সেই কাজে যাওয়ার জন্য একটা কর্মীর নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা, বডি ফিটনেস ম্যান্ডেটরি। অর্থাৎ সেখানে যাদের বয়স 21 থেকে 30-এর মধ্যে, যারা অনার্স পর্যন্ত পড়াশোনা করেছে, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছে, অর্থাৎ তাদেরকে আমরা সেই সমস্ত কর্মে পাঠাই। এর বাইরে যোগ্যতা থাকলে সে চাইলেও আমাকে ডাবল টাকা দিলেও আমি তাকে সেখানে পাঠাই না। হ্যাঁ, তাদেরকেও পাঠাবো। তার মানে কি তারা বিদেশ যাবে না? তারা বিদেশ যাবে, তারা ক্লিনার কাজে যাবে, মেনটেনেন্স লেবারে যাবে, রোড ক্লিন করবে, সিটি ক্লিন করবে, তারা তারা অফিস ক্লিন করবে, মাদ্রাসা ক্লিন করবে। তাদের জন্য এই ধরনের ভিসা। আমি তো তোমাদেরকে সেই ধরনের ভিসা দিচ্ছি না। অর্থাৎ তোমাদেরকে একটু, তোমরা যারা স্মার্ট লেখাপড়া করেছ, যারা লেখাপড়ার মানটা ধরে রেখেছ, অর্থাৎ এই সকল জায়গায় যে সকল কাজগুলো করতে হবে, ওয়েটার থেকে শুরু করে, অর্থাৎ এখানে ভেরেস্তা থেকে শুরু করে, অর্থাৎ এখানে ওই রিসিপশন সেকশন থেকে শুরু করে, কম্পিউটার অপারেটিং বিলিং সেকশন থেকে শুরু করে, প্রত্যেক জায়গায় লেখাপড়ার যোগ্যতা ম্যান্ডেটরি। অর্থাৎ তুমি যদি লেখাপড়া না জানো, তুমি কি এই যে এতগুলো কফির আইটেম, অর্থাৎ আমেরিকান এক্সপ্রেসো, ক্যাপুচিনো, লাটে থেকে শুরু করে যে কফিগুলো বানায়, এগুলো তো সব ইংলিশে লেখা। তুমি যদি পড়তেই না পারো, তুমি যদি লেখাপড়ার যোগ্যতাই না থাকে, তাহলে কি তুমি সেই জিনিসটা তুমি ডেলিভারি দিতে পারবে? তুমি কি বিলিং করতে পারবে? অর্থাৎ বিল করার জন্য, অর্থাৎ ওই কাজগুলো অর্ডার নেওয়ার জন্য একটা ছেলের ইংলিশ ম্যান্ডেটরি। অর্থাৎ যারা, আমি মনে করব যে সকল কর্মী এখনো পর্যন্ত বিদেশে ইউরোপের জন্য ঘুরতেছে, যে ইউরোপ যাব 2 বছর 3 বছর জীবন থেকে সময় নষ্ট করে ফেলেছে, প্রকৃতপক্ষে ওয়ার পারমিট পেয়েছে, হতাশ হয়ে গেছে, বিদেশে যাবে না, আমি সেই সকল কর্মীদের সবসময় সাজেস্ট করি জীবন থেকে আর সময় নষ্ট নয়। কারণ একজন কর্মী বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণের উপর তার পরিবারটা ডিপেন্ড করে। সে স্বপ্ন দেখেছে নিজেকে নিয়ে ইউরোপ যাবে, কিন্তু ইউরোপ হয় নাই, তার হতাশ হওয়ার কোনো কারণ নেই। সে এডুকেটেড, সে একটা ভালো পরিবারের ছেলে, সে ওইরকম সৌদি আরবেও আর একটা ভালো পোস্ট জব যেতে পারে। কিন্তু যাওয়ার জন্য একটা স্কিল করতে হয়। অর্থাৎ কফি শপে, এখানে ব্যারিস্টার কাজ তুমি শিখেছো, তাই না? ব্যারিস্টার কাজ তুমি শিখেছো, তুমি লেখাপড়া কম জানো, তারপরেও তো তুমি একটা স্কিল হয়ে যাচ্ছ। অর্থাৎ কাজটা যদি সেখানে গিয়ে তুমি ঠিক মতো অপারেট করতে পারো, ঠিকই তোমাকে কোম্পানি দিবে। তোমার বেসিক নলেজই নাই, হাউ ক্যান ইউ মেক ব্যারিস্তা, তুমি এটা বানাতে পারো না, তুমি এটা জানো না, তোমাকে আমি কি করে তোমাকে ব্যারিস্টার কাজ দিব? তুমি টাকা দিয়ে কর্মীর কাছ থেকে, এজেন্সির কাছ থেকে ভিসা কিনে গিয়েছো যে আমি টাকা দিলেই আমাকে 5 স্টার হোটেল জব দিবে, টাকা দিলেই আমাকে কফি শপ দিবে। এটা কখনো সত্য নয়। একটা কর্মীকে উক্ত কাজ করার জন্য অবশ্যই তাকে একটা স্কিল হতে হয়। প্রথম স্কিল তার বয়স, দ্বিতীয় স্কিল হচ্ছে তার লেখাপড়া। এটা ছাড়াও সৌদি আরবের এখন ভালো কোম্পানিগুলো কর্মীকে নেয় না, কারণ কর্মী উক্ত কাজগুলো করার জন্য যে ওয়ার্ডারগুলো করা হয়, সে গিয়েই তো আরবি ভাষা শিখে না। প্রথমে তাকে ইংলিশে বলে, সেখানে বিভিন্ন দেশের ইন্দোনেশিয়ান, ফিলিপিন, পাকিস্তানি সহ বিভিন্ন দেশের যে কর্মীগুলো কাজ করে,
তারা প্রত্যেকেই কিন্তু শ্রীলঙ্কানরা অনেক ভালো ইংলিশ জানে, ইন্ডিয়ানরা অনেক ভালো ইংলিশ জানে, কিন্তু আমাদের ছেলেপেলেগুলো ইংলিশে অনেক দুর্বল। কিন্তু ইংলিশ জানাটা ম্যান্ডেটরি। সৌদি আরব 2034 সাল পর্যন্ত যে পাহাড়ে কর্মী যাবে নিবে, এখানে অনেক স্কিল লোক নিবে, যারা লেখাপড়া জানে, যারা দেখতে ভালো নিবে। কিন্তু সৌদি আরব মানে মনে করে বাংলাদেশের ক্ষেত খামারে নিযুক্ত মানে লেবার শ্রেণীর লোক যায়, তা ঠিক না। সৌদি আরবেও আমি আপনাকে 5 স্টার মানের জব দিব যদি আপনার মধ্যে সেই যোগ্যতা থাকে। অর্থাৎ আপনার বয়স 30-এর মধ্যে আছে, আপনি অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন, আমি আপনাকে ঠিকই সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে কাজ দিব। আপনার লেখাপড়া নাই, আপনি দেখতে স্মার্ট না, আপনি একটা জবের ম্যানার জানেন না, অর্থাৎ একটা জবের ম্যানার বলতে কি বোঝায়? একজন কর্মী সেখানে কাজ করবে, তার সেফটি মেনটেন করবে, তার নিজেকে পোশাক আশাকে সুন্দর করে ফিট করে রাখবে, ভালো পোশাক আশাক পরবে, সে তার মুখ দিয়ে কোনো বাজে স্মেল আসা যাবে না, সিগারেট খায় না, চুলগুলো সুন্দর করে কেটে রাখবে, হাতে হ্যান্ড গ্লাভস বলবে, মাথায় ক্যাপ পরবে, পরে একটা একটা কোম্পানির অফিসিয়াল ড্রেস আছে, এটা কি জানো? গুলশান বন্ডানির বিভিন্ন কফি শপ ব্র্যান্ডে যাবা, যে দেখবা কি সুন্দর তারা কালো একটা ড্রেস পরে, হাতে হ্যান্ড গ্লাভস পরে, মুখে মাস্ক পরে, হ্যাঁ, মুখ থেকে যাতে কোনো ব্যাড স্মেল না আসে, তারা কি সুন্দর মেনটেন করে ডিউটি করতেছে। ভালো লাগে না দেখতে? তো ভালো লাগে, এই ভালো লাগাটা বুঝতে হবে যদি তোমার মধ্যে সেখানে যে যদি এলোপাতারি করো, সেখানে যে যদি সঠিকভাবে কর্ম না করো। আমরা প্রতিনিয়ত সৌদি আরবে, আমি স্পেশালি সৌদি আরবে আমি 25 বছর যাবৎ কর্মী প্রেরণ করতেছি এইভাবেই। আমি সৌদি আরবে একসময় রুট ক্লিনার, বলদ ক্লিনার, সৌদি আরব মসজিদ ক্লিনার, মাদ্রাসা ক্লিনার, সৌদি আরবের মাজরা ভিসা, বোঝো মাজরা ভিসা, মরুভূমিতে উট দোয়ায়, এই মরুভূমিতে উটের খামারে মানুষকে খাবার দেয়, এটাকে বলে মাজরা ভিসা। এরকম সময় এক সময় বাংলাদেশ থেকে কর্মী গেছে। কিন্তু এখন সৌদি আরব মানেই হচ্ছে বিভিন্ন আধুনিক সিটিতে আধুনিক মানের ছেলে পেলে চায়, স্মার্ট ছেলে। তোমরা 4টা ছেলে দেখো, দেখতে কত সুন্দর লাগছে, তোমাদের কাছে যেমন ভালো লাগছে আমার ভালো লাগছে, কারণ আমি এখানে কোনো আনারি ছেলে পাঠাচ্ছি না, প্রত্যেকেই সুন্দর, তোমরা দেখতে ভালো, বয়সটা চমৎকার, লেখাপড়ার যোগ্যতা জানো, সেই কারণে সেখানে একটা ছেলের কাজ শেখা জানা কত যোগ্যতা। আমি প্রত্যেকটা কর্মীকে এভাবে নার্সিং করি। আজকে বাসা থেকে ফেরার পথে এখানে আসতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে, কিন্তু আমার কর্মী ভাইদের নিয়ে, তোমাদেরকে নিয়ে আমার টেনশন যে আমি এই কর্মীগুলোকে ফ্লাইট করব, তারা সঠিকভাবে যেন যেতে পারে, তারা যেন দেশে ঢাকা আসতে কোনো অসুবিধা না হয়। আমি সবসময় দুশ্চিন্তা করে ফ্লাইটের অন্ততপক্ষে 1-2 দিন আগে তোমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছি যে এয়ারপোর্টের আশেপাশে থেকে যেন তোমরা যেতে পারো, ঠিক আছে? অর্থাৎ আমার সদিচ্ছা এবং তোমাদের সদিচ্ছার উপর তোমাদের কর্মটা হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্য না, ইউরোপেও যেতে হলে একটা কর্মীকে এভাবে অ্যালার্ট হতে হয়। আমরা আগামীতে সৌদি আরবে যেভাবে এভাবে কর্মী প্রেরণ করে ব্রিফ করে দিতেছি, আল্লাহ আমাকে যেন ইউরোপের বাজারে এইভাবে সব কর্মীদেরকে, সে সময়টা খুব দূরে নয়, আমি এইভাবে যখন সকলে স্টিকার হবে, বিশ্ব দৃশ্যমান সরকারি ম্যান পাওয়ার করে, আমাদের মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে যা যা সরকারি নীতি আছে মেনটেন করে কর্মীদেরকে বিদেশে পাঠাবো। অর্থাৎ কর্মী একটা বৈধ এজেন্সি থেকে বৈধভাবে বৈধ স্মার্ট কার্ড নিয়ে বিদেশ যাবে। এটা কর্মীর যেমন ইচ্ছা, তেমনি আমাদেরও ইচ্ছা যে আমরা কোনো কর্মীকে অন্য দেশে শুধুমাত্র এমপ্লয়মেন্ট ভিসা ছাড়া অন্য কোনো ভিসা আমরা পাঠাবো না। বুঝাইতে পেরেছি? তোমরা বৈধভাবে বিদেশ যাচ্ছ, স্মার্ট কার্ড নিয়ে বিদেশ যাচ্ছ, প্রত্যেকের পাসপোর্ট টিকিট এখানে আমার কাছে, যারা যারা যাচ্ছ এখানে, যার যার ম্যান পাওয়ার হয়েছে, কি কাজে যাচ্ছ, কন্ট্রাক্ট ফাইলে সে এখন সাইন করবা। অর্থাৎ আমি এই কাজে যাচ্ছি, আমার এই বেতন। ভিসার পেশা কখনো কর্মীর ভিসার উপর নির্ভর করে। অনেকে বুঝে না বুঝে বলে, যেমন ভিসার পেশার মধ্যে লেখা থাকে লোড আনলোড, অর্থাৎ লোড আনলোড বলতে কিন্তু ওই কর্মীর কাজ না। ভিসা কোম্পানি যে কোনো পেশায় উঠাতে পারে, কর্মীর মূল হচ্ছে তার কন্ট্রাক্ট ফাইল। একজন কর্মী যে কাজ করবে ওখানেও সাইনিং হবে, এখানেও সাইনিং হবে। এই কন্ট্রাক্ট ফাইলের মধ্যে একটা কর্মী কি কি ফ্যাসিলিটিস পাবে, অর্থাৎ যদি সেটার সাথে সে গুলিয়ে ফেলে যে আমার ভিসার পেশার মধ্যে, আমার ভিসার মধ্যে লেখা নাই কেন কফি শপ বেরেস্তা, ভিসার মধ্যে কখনো কোনো কর্মীর পেশা লেখা থাকে না, অর্থাৎ কর্ম লেখা থাকে না, পেশাটা লেখা থাকে। তো এই জিনিসগুলো অনেকে বুঝে না বুঝে অনেকে তালগুল মানে পাকিয়ে ফেলে, এটাও পাকিয়ে ফেলানো যাবে না। তোমরা এখন যাবা, আমি যা বলেছি সেই জিনিসটা যদি না হয়, সেই কাজটা না হয়, কন্ট্রাক্ট ফাইলে সাইনই করবা না। এটা আমি কেন, যে এজেন্সি থেকে কর্মী যাবে সেই কাজের সাথে যদি কন্ট্রাক্ট ফাইলে সাদৃশ্য না থাকে, সে কর্মী যাওয়া উচিত না। অর্থাৎ একটা কর্মীর যে কাজ দিব সেই কাজগুলো শতভাগ নিশ্চিত করে আমরা এখান থেকে দিব, এবং কোম্পানি তোমাদের শতভাগ নিশ্চিত করে দিবে। তোমার বেতন নাই, তোমার খানা নাই, তোমার আকামা নাই, তোমার ইন্স্যুরেন্স নাই, তোমার সমস্ত কিছুর জন্য তোমাদের পাশে আমাকে সার্বক্ষণিক নার্সিংয়ে হাজির পাবা। কিন্তু সেখানে গিয়ে আমার কিচেনে শেফের সাথে ডিউটি পড়েছে, আমার ডিশ ওয়াশিং এর ডিউটি পড়েছে, এটা পড়েছে তোমার যোগ্যতা অনুযায়ী, তুমি লেখাপড়া জানা না, ঠিকই তোমাকে ডিশ ওয়াশিং এ দিয়ে দিবে। স্যার আমার হাতে প্রবলেম হচ্ছে, স্যার আমি এই কাজ করবো না, আমাকে সামনে দিতে বলেন, এটা কখনোই বলা যাবে না। অর্থাৎ একটা রেস্টুরেন্টের ভিতরে যতগুলো কাজ থাকবে, এই যে জিনিসগুলো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি, এই বোঝার মধ্যেই থাকবা। যে কোনো ফোন, যে কোনো মুহূর্ত, যে কোনো বিষয় সরাসরি আমাকে ফোন করবা। তুমি 3টা হাত বদল হয়ে আমার কাছে আসছো, তুমি 3 হাতের আগে ফোন দিয়েছো, আমি জানি না তোমার কি সমস্যা, আমি সমাধানটা কি করে করবো। অর্থাৎ মাঠ লেভেলের একজন ব্রোকার তোমাকে কখনো কিন্তু তোমার প্রবলেমের কথা আমাদের কাছে
বলে না। বাট বললে যেহেতু তোমার সমস্যা হলে পরে প্রবলেম সলভ করা, সেখানে আমার ম্যানেজমেন্ট আছে, অফিস আছে, আমি কেন তো সেটা করতে তো আমার কোনো অর্থ লাগবে না। আমি কর্মীকে বলেছি সেখানে প্রবলেম হয়েছে সেটা আমি, কিন্তু উইদাউট অফিস ম্যানেজমেন্ট তোমার ভাল লাগে না, এই রেস্টুরেন্ট থেকে তুমি রানওয়ে হয়েছো, রানওয়ে কি পালিয়ে গেছো, সেই দায়িত্ব কি আমি নিব? অর্থাৎ ম্যানেজমেন্টকে জানাতে হবে যে স্যার আমার এই প্রবলেম আপনি দেখেন, আমার বেতন পাই নাই, আমি তোমার জন্য শতভাগ নিজেকে উপস্থিত রাখবো, এটা আমার লাইবিলিটিস। আমার কর্মী আকামা পায় নাই, আমি থাকবো, আমার কর্মী থাকার জায়গা নাই, আমি দেখবো। কিন্তু কর্মী কাজ কথা না শুনে সে তার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বাবা চাচা যা আছে তার কথা শুনেছে, তোমার লাইফ কিন্তু তুমি নিজে নষ্ট করবা। বুঝাইতে পেরেছি? তোমরা সৌদি আরবে যাবা, 1400 বেতন, কফি শপ, বার্গার শপ, পিজা শপ, শর্মা হাউস সহ যে শপেই ডিউটি হোক না কেন, যেখানেই হোক না কেন সেখানে ডিউটি করবা। যে আউটলেটে হোক না কেন, কোন আউটলেটে হবে ওটা ওখানে যাওয়ার পরে তোমাদের কর্মের উপর, শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করবে। তোমার কি নাম? সজল মিয়া। সজল মিয়া, কোথা থেকে এসেছো? নরসিংদী। নরসিংদী থেকে এসেছো। তুমি কি জানো আমার এখানে 70% লোকে 60% লোক নরসিংদীর লোক ফ্লাইট করি আমরা। তুমি কোথা থেকে আসছো? তুমিও নরসিংদী? তুমি নরসিংদী এসেছো। এই নরসিংদীর প্রচুর লোক আমার এখান থেকে আসে। কেন আসে এত লোক? কারণ নরসিংদীর অসংখ্য লোক আমাদের এই প্রতিষ্ঠান থেকে গিয়েছে। তারা ভালো না হলে কি নরসিংদীর লোক আসতো? তোমাদের নরসিংদীর যত লোক গেছে তাদের কাছে আমাদের এই প্রতিষ্ঠান আজকে সুনামের ধারে পৌঁছেছে। সবচেয়ে বেশি আমরা 2টা জেলা থেকে লোক পাঠাই, একটা হচ্ছে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা থেকে, মানিকগঞ্জ জেলা থেকে, আর একটা নরসিংদী থেকে। এই 2 জেলার লোক আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি যায়। কেন যায়? মানিকগঞ্জ আমার নিজ জেলা, মানিকগঞ্জ সাটুরিয়া হচ্ছে আমার নিজ জেলা, আর নরসিংদী হচ্ছে আমাদের প্রচুর এজেন্ট থাকার কারণে সেখানকার প্রচুর কর্মী আমাদের এখান থেকে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে যায়। একটা সময় নরসিংদীর প্রচুর লোক কুয়েতে পাঠাইছি আমি। কুয়েতে আছে তোমাদের নরসিংদীর লোক অনেক, জানো? হাজার হাজার লোক কুয়েতে আছে। যেখানে যখন আমি আমার জীবনে ব্যবসার শুরুয়াত হয়েছিল আমি প্রচুর লোক কুয়েতে পাঠাইছি। এখন বন্ধ বলে কুয়েতে পাঠাই না, বন্ধ না, অনেক সময় লাগে, অনেক টাকা লাগে, এত অর্থ দিয়ে কুয়েতে পাঠানো আমার বোধগম্য হয় না, যে কারণে আমি কুয়েতে এত টাকা দেয়। সিঙ্গাপুরও আমি পাঠাই না, কেননা এই 10-12 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর পাঠাবো, এটা যে দেশে যেতে টাকাটা কম লাগে চেষ্টা করি কর্মীদের মানে খরচটা কমিয়ে অন্তত পক্ষে কর্মী বেতনটা বেশি হয়, এরকম কাজগুলো আমরা বেশি করি। বুঝাইতে পেরেছি আমার কথা? সৌদি আরবে যাবে, কখনো কোনো অবস্থাতে সিগারেট খাবে না, ফেসবুকিং করবে না, টিকটক করবে না, এবং কোনো অবস্থাতে এর বাইরে যাবে না। আমি যা বলেছি এই নীতিমালার মধ্যে থাকবে। তুমি যেমন তোমার কর্ম হবে তেমন। তুমি যদি ভালো হও তোমার সবকিছুই ভালো, আমি ভালো আমার জগৎ ভালো, আমি খারাপ আমার সব খারাপ। তখন দোষ দেয় এজেন্সির উপর, দোষ দেয় ওই প্রতিষ্ঠানের উপর। তুমি নিজেকে সহনশীল করো, তুমি নিজেকে উক্ত জায়গায় নিজেকে সেট আপ করো, দেখবা সেখানে তোমার সবকিছু সৌন্দর্য মনে হয়েছে। একটা এজেন্সির কাছ থেকে টাকা দিয়ে ভিসা কিনে দিয়েছো, এজেন্সি 5 স্টার হোটেল বলে ভিসা বিক্রি করেছো, এটা মিথ্যা। একজন কর্মীর শতভাগ যোগ্যতা আছে উক্ত কাজটা পাওয়ার, এটাই সত্য। আমি বুঝাইতে পেরেছি কথা? একজন কর্মীর লেখাপড়ার যোগ্যতা এবং তার কর্মকাণ্ডের উপর কর্মীর কর্ম ডিপেন্ড করে। কোনো এজেন্সি উক্ত কাজের উপর, নির্দিষ্ট কাজের উপর ভিসা বিক্রি করে দিবে, এটা ফাও কথা। এই ধরনের কথা আমার এজেন্সি থেকে আমি বলি না। সৌদি আরবে প্রতি মাসেই আমি 40 থেকে 50 জন লোক কর্মী ফ্লাইট করি। আমি ভাবে প্রত্যেককে নার্সিং করে দেখে শুনে বুঝিয়ে তারপর আমি কর্মীদেরকে সেখানে পাঠাই, যাতে করে কর্মী সেখানে গিয়ে মিসগাইডিং না হয়। এই যে কাজগুলো করতে আজকে এই কারফিউ জারির মুহূর্ত আমি আসছি, ফ্লাইট দিচ্ছি যাত্রীদের। দেশ এখন ক্লান্তি লগ্নে, দেশ খুব খারাপ সিচুয়েশন, এর মধ্যেও আমি কর্মীদের পাশে থেকে আমি কাজগুলো শতভাগ নিশ্চিত করতেছি। আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবে আমি তোমাদেরকে এইভাবেই কাজগুলো শতভাগ নিশ্চিত করব। তোমাদের সাথে এখনো 6 জন আমাদের কাছে এসে পৌঁছাতে পারে নাই, 6-7 জন আছে আরো। তারা আসলে তাদের ব্যাপারে আমি ব্রিফ করে, যারা আসছো এই অল্প সময়ের মধ্যে আমি বুঝিয়ে ব্রিফ করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। সময় মতো একটু আগে গিয়ে এয়ারপোর্টে বসে থাকবা, যাতে করে সেখানে গিয়ে কোনো বিপদ না হয়। কোনো প্রকার লিকুইড জিনিস নিবা না, ওষুধ দিবা না, অন্যের কোনো কিছু তোমরা বহন করবা না। মামু আছে, খালা আছে, সেখানে গিয়ে কাউকে ফোন দিবা না। চাচার জন্য মামার জন্য কাঁঠাল নিয়ে যায় না, এগুলো কিন্তু কোনো কিছু বহন করবা না। নিজের ব্যাগগুলো ছোট ছোট ব্যাগ করবা, বড় ব্যাগ না, অর্থাৎ যেটা তুমি হাতে বহন করতে পারবা। সৌদি আরবে একদম লুঙ্গি গামছা থেকে শুরু করে এমন কিছু নাই, এখানে মুড়ি থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ সে বাজারটা এখন বাঙালিদের বাজার। বাংলাদেশের চেয়ে কম দামে পাওয়া যায়, সেখানে কি দরকার আছে সেটা বহন করার? বুঝাইতে পেরেছি? এই কাজগুলো মাথায় রেখে তোমরা যখন আউটলেটে ডিউটি পারবা তখন থেকে তোমাদের বেতন নির্ধারিত হবে, এবং আমাকে জানাবা যে কোনো প্রকার যে কোনো সমস্যা হলে। তোমাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ দেশের এই পরিস্থিতি থেকে আমাদের যারা বিদেশগামী স্বপ্ন প্রবাসী, যারা যে সকল প্রবাসী আছে সকলকে বিদেশে যাওয়ার তৌফিক দান করুক, এবং আমরা তোমাদের পাশে থেকে যেন তোমাদের কাজগুলো সুন্দর সুস্থভাবে করতে পারি এবং আপগ্রেড দিতে পারি, এটাই সকলের জন্য রইল। শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, যারা ইউরোপ যাওয়ার জন্য যে সকল প্রবাসী দুশ্চিন্তে আছেন, দেশের এই অবস্থা দেখে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। দেশ যাই হোক না কেন, যদি আমাদের সরকার বিএমইটি ম্যান পাওয়ার খোলা রাখে এবং অ্যালায়েন্সগুলো যদি চলে ইন্টারন্যাশনালি, আপনারা যেভাবেই হোক না কেন সকলকেই আমরা, দেশ এটা সাময়িকভাবে হয়েছে, অস্থির হওয়ার কোনো কারণ নেই, আমরা সকলকেই আপনাদেরকে তথ্য দিতে পারবো। আমি কোনো আপগ্রেড দিতে পারছি না কাউকে, ইউরোপের আপগ্রেড
এবং ওয়ার পারমিটের আপডেট দিতে পারছি না এই কারণে, কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে নেট বন্ধ। আমরা কোনো মেল, আমরা কোনো হোয়াটসঅ্যাপ, আমরা কোনো কিছু রিসিভ করতে পারছি না। আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য দিক নির্দেশনা থাকবে, কেউ হতাশ হবেন না। আমাকে সবসময় পাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যেটা হয়েছে এটা সাময়িক, এটা ঠিক হয়ে যাবে, এটা নির্দোষিতের কোনো কারণ নাই। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো এবং আপনাদেরকে এভাবে আমরা আপনাদের পাশে থেকে কাজ করবো। যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিবেন, সবসময় মেয়ে ওভারসিজ সহ আমি আছি আপনাদের পাশে। এটাই ছিল আজকে সৌদি আরব প্রবাসীদের জন্য নতুন আপডেট। যারা এখনো আসতে পারেন নাই, কেউই অরিড হয়ে না, অস্থির হয়েন না, জীবনের ঝুঁকি না নিয়ে আজকে আসতে পারেন নাই, আগামী এক সপ্তাহ পরে আসবেন। সুস্থভাবে চেষ্টা করবেন নিজেকে সেভ রেখে ঢাকায় এসে পৌঁছানোর। যারা সেভ রেখে নিজেকে পৌঁছাতে পারবেন, আমরা সেভ জুনভাবে তাদের এইভাবে পাসপোর্ট টিকিটগুলো সকলের হাতে বুঝিয়ে দিয়ে তাদেরকে নিশ্চিতভাবে এয়ারপোর্টে পাঠানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আবার কোনো আপডেট থাকলে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।